নির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নির্বাচিতদের শপথের আয়োজন করছে সংসদ সচিবালয়। বিজয়ী সংসদ সদস্যদের শনিবার রাতে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দর্শক জুলিয়া তানহার প্রতিবেদন। দেশে চলছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ক্ষণগণনা। সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন সংসদ সচিবালয় নির্বাচিতদের শপথ পড়ানোর জন্য আয়োজন করছে। এই নির্বাচিতরাই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ নেবেন। সরকারের সিদ্ধান্ত ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নির্বাচিতদের শপথ পড়াবেন। প্রথমবার সংসদ সদস্য হিসেবে ও দ্বিতীয়বার গণপরিষদ সদস্য হিসেবে শপথ নিতে হবে। স্পিকার পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রধান বিচারপতি শপথ পড়াচ্ছেন। শপথ পড়ানোর জন্য নির্বাচিতদের চিঠি পাঠানো হচ্ছে। আইন উপদেষ্টা বলেছিলেন 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এমপিদের শপথ গ্রহণের পরপরই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের নেতাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি ইস্যু করবে। এইভাবেই নতুন সরকার গঠিত হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিপরিষদকে শপথ নিতে হবে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সমর্থন ও জুলিয়া তানহা, ৭১, ঢাকা। গণভোটের মাধ্যমে জনরায় প্রকাশিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলই অঙ্গীকারবদ্ধ। নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে সবারই। সকালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষের আসন বন্টন কিভাবে হবে সেই সিদ্ধান্ত হবে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের আলোচনায়। দর্শক বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হ্যাঁ ভোট। এ নিয়ে শনিবার প্রেস ব্রিফিং করেন ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। জানান, গণভোটের মাধ্যমে প্রকাশিত হয়েছে জনরায়। এবার জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের। আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবে। বিএনপির ঘোষিত ৩১ দফায় উল্লেখ ছিল সংসদের দ্বিকক্ষ বাস্তবায়নের। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির চাওয়া ছিল উচ্চকক্ষের আসন বিন্যাস হবে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের ভিত্তিতে। জুলাই সনদে এর বিন্যাস জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে। গণভোট ২০২৬-এর আলী রিয়াজ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হবে নির্বাচিত সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের আলোচনায়। তবে রাষ্ট্রীয় স্বার্থে বিএনপি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও তার আশা। যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্যে জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন। আর জাতীয় নির্বাচনে ভোটের হারের তুলনায় গণভোটের হার বেশি হওয়াকে অস্বাভাবিক মানতে নারাজ এই সংবিধান বিশেষজ্ঞ। নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেননি, এরকম হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিক। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে। শপথ কে পড়াবেন তা পরে জানিয়ে দেয়া হবে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সম্পূর্ণ হবে, আর খুব দেরি হলেও এটা ১৬ বা ১৭ তারিখ, এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো
কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে 2 দশক পর সরকার গঠনের পথে বিএনপি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত এই নির্বাচনের পর আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দলের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলন হবে। এতে বক্তৃতা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ হলেও 297টির ফলাফল ঘোষণা করা হয়। বাকি 2 আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত রাখা হয়েছে। আরেকটি আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট অনুষ্ঠিত হয়নি। তফসিল ঘোষণা করে পরবর্তীতে সেখানে ভোট নেওয়া হবে। এবারের নির্বাচন প্রকৃতপক্ষেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং ইসি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউর পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, 2008 সালের পর এবার গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। The Bangladesh Election Commission worked independently and transparently, maintaining the confidence of stakeholders and upholding the integrity of the polls. Now let me move on to the more detailed assessment. Let us start with the assessment of the laws governing the elections. It is important to stress that the foundation for these genuinely competitive elections were laid already during the candidate registration process. The Election Commission efficiently handled more than 600 appeals and reinstated 2/3 of appellants, upholding the right to stand, which is a fundamental right in a truly democratic election. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি লেখেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময় সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে তারেক রহমানের ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াত আমিরকে নির্বাচনে দলটির প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনের ফলকে শান্ত এবং মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত আমিরের রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। আরেকটি বার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, অসাধারণ এক অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয়, এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর থেকে দেশের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে একটি ফেসবুক পোস্টে তিনি এর প্রতিবাদ জানান। দেশে সহিংসতা, ভয় ভীতি দেখানো এবং প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই বলে জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে দেশের জনগণের রায়ের বিষয়টি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এই জাতি কিছুতেই আর কোনো অন্যায় মেনে নেবে না। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, অবিলম্বে প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার, সহিংস এলাকার নির্বাচিত এমপি ও স্থানীয় নেতাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশও দেন তিনি। এর আগে আরেকটি পোস্টে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দেন জামায়াতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ছুটি শেষে
ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। লঞ্চ, বাস, ট্রেনে ফিরছেন তারা। বলছেন ঈদের মতো আসা যাওয়ায় ভোগান্তি হলেও সুষ্ঠু ভোট হওয়ায় সন্তুষ্ট তারা। তবে বিএনপির কাছে প্রত্যাশা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে তারা। দর্শক, আরো জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ভোট উৎসবে রাজধানী ছেড়েছিল অনেক মানুষ। ঈদের মতোই ফাঁকা হয় রাজধানী। তবে ভোট শেষে আবার ফিরছে রাজধানীর কর্মজীবীরা। সদরঘাটে সাধারণত যাত্রী নিয়ে লঞ্চগুলো সকালে ফিরলেও তা এখন রাত ৩টা-৪টার দিকে ঘাটে এসে যাত্রী নামায়, আবার যাত্রী নামিয়ে ফিরে যাচ্ছে লঞ্চগুলো। ঈদের মতো ভোগান্তি হলেও ভোট দিতে পেরে খুশি তারা। ঘাটেতে আমরা 7টা বাজে চড়ছি লঞ্চে, 7টার তখন রাত বাজে 4টা। আমার সময় 300টার দিকে আইছি, জায়গা পাই না, সিট পাই না, ধাক্কা থেকে পারাপারে উড়াউড়ি। যে লঞ্চ 7টা বাজে ছাড়িয়ে আইছে, লঞ্চ সবাই 4টা বাজে ঘাটে আইছে। যে লঞ্চ 9টা বাজে ছাড়িয়ে আইছে, লঞ্চ যাত্রী নামাই দিয়ে আবার ভোলা চলে গেছে। একবারে সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে, কোনো গ্যামজাম হয় না। ভোটের স্বস্তিও ভালো ছিল, ভোটের পরিবেশ ভালো ছিল। দেশের পরিস্থিতি সামনে ভালো হয়, তখন এই কষ্টটা আর গায়ে লাগবে না। এদিকে বাসেও ফিরছে নগরবাসী। গাবতলী, মহাখালী বাস টার্মিনাল, সায়দাবাদে দেখা যায় যাত্রীদের ভিড়। ঢাকামুখী যানবাহনের চাপ থাকায় অনেক জায়গায় সৃষ্টি হয় জটলার। অনেক যাত্রী চাপ পড়ছে। আজকে 2 দিন ফাঁকা ছিল, এখন অনেক যাত্রী চাপ পড়তেছে। আজকে যাত্রী বেশি আছে, যেমন আসতেছে তো এই জন্য। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মোটামুটি খারাপ না। চলে আটটু সুস্থ হলে ভালো হতো আর কি। জানেনই তো দেশের অবস্থা কি হয়েছে না হয়েছে, সবার কাছে জানা। ভোটও স্বতঃস্ফূর্তভাবে দিতে পেরেছি এবং আমার আমার যে সিটে খুব ভালো সুষ্ঠু নির্বাচন। লঞ্চ, বাসের মতো ট্রেনেও ফিরছে নগরবাসী। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ঢাকা 16 আসনে ভোট কারচুপিতে সরকারের সরাসরি মদত ছিল বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে মিরপুরে বিএনপির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনকে অবিলম্বে পুনরায় ভোট গণনার আহ্বান জানান। আমিনুল হক বলেন, ঢাকা 16 আসনে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে 8 থেকে 10টি কেন্দ্রে ধীরগতিতে ভোট নেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি কেন্দ্রের অনিয়মের ভিডিও ফুটেজ ও ফলাফল শিট তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশনের ঘোষিত গেজেট বাতিলের দাবিও জানান আমিনুল হক। দাবি না মানলে উচ্চ আদালতে যাবার ঘোষণা দেন বিএনপির এই প্রার্থী। জামায়াতের প্রার্থী আব্দুল বাতেনের কাছে 3,361টি ভোটের ব্যবধানে হেরেছেন ধানের শীষের আমিনুল হক। ঢাকা 16 আসনের ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। রংপুর 4 আসনে ভোট পুনরায় গণনার দাবিতে সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী সমর্থকরা। সকাল 10টা থেকেই রংপুর হারাগাছ সড়ক অবরোধ করেন তারা। এতে শহরের সকল দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় সমাবেশে এমদাদুল হক ভরসার কর্মী সমর্থকরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর আগে শুক্রবার বিকেলে বিএনপির এই প্রার্থী একই দাবিতে জেলা প্রশাসনের বরাবর আবেদন করেন। তিনি জানান, প্রশাসনের সহায়তায় তার ভোটের ফলাফল বদলানো হয়েছে। ধানের শীষের ভোটারদের ভয় দেখানো সহ 8,500 ভোট বাতিলের অভিযোগ তোলেন এমদাদুল হক ভরসা। দর্শক, নিরঙ্কুশ বিজয়ের পর আজ বিকেল 3টায় সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী শফিকুল হকের সাথে। শফিকুল হক, আমরা দর্শকদেরকে যেমনটি বলছিলাম যে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলন এবং তারেক রহমান থাকছেন সংবাদ সম্মেলনে। কেমন পরিস্থিতি দেখছেন এখন সংবাদ সম্মেলনের পূর্ববর্তী? জানাবেন নেতাকর্মীরা এসেছেন কিনা, সার্বিক তথ্য জানবো। কানিজ, শুরুতেই একটু বলে রাখতে চাই, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সংবাদ সম্মেলনটি আনুষ্ঠানিক যে সময় সেটি হচ্ছে
বেলা ৩টায়, এবং ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। তবে এর আগে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পূর্বের যে প্রস্তুতিগুলো হয়ে থাকে। আমরা গণমাধ্যম কর্মীরা সবাই এখানে অপেক্ষা করছি। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করব এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানও তিনি তার গুলশানের যে বাসভবন সেই বাসভবন থেকে হয়তো কিছুক্ষণের মধ্যেই রওনা করবেন এবং যেই নির্ধারিত যে সময়টি দেওয়া হয়েছে বেলা ৩টা, সেই সময় সংবাদ সম্মেলনটি শুরু হবে। তবে এর আগের যে প্রস্তুতি সেগুলো এর মধ্যে মোটামুটি বলা যায় যে সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিব সহ সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন এই ইন্টারকন্টিনেন্টালের বলরুমে। আপনাকে একটি বিষয় বলে রাখি কানিজ, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পরে কিন্তু গণমাধ্যমে এর আগে কথা বললেও কিন্তু কোনো সংবাদ সম্মেলনে তিনি অংশগ্রহণ করেননি এবং গত পরশুদিন যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যেই বিজয় বিএনপি লাভ করলো সেই বিজয়ের পরেও কিন্তু গণমাধ্যম বা কোথাও তারেক রহমানের সেরকম কোনো বক্তব্য আসেনি। যদিও আনুষ্ঠানিকভাবে এই প্রথম সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনে আগামীর যেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি সেই কাদের সঙ্গে নিয়ে কাদের মন্ত্রিসভায় কারা থাকছেন সেসব বিষয় নিয়ে হয়তো আজকে সংবাদ সম্মেলনে তিনি কথা বলতে পারেন। পাশাপাশি বিগত দিনে তিনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো আসলে পুনর্ব্যক্ত করতে পারেন। আগামীতে সরকার গঠন করলে দেশের জন্য, দেশের মানুষের জন্য তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়গুলো সাধারণত উঠে আসতে পারে আজকের এই সংবাদ সম্মেলনে। তো সব কিছু মিলিয়ে আসলে এই সংবাদ সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন গতকাল যেই জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচিত সংসদ সদস্যদের যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেট প্রকাশের পরবর্তী যে ধাপগুলো থাকে, যেই সংসদ সদস্যদের শপথ বা সামনের যেই মন্ত্রিপরিষদ গঠন হবে সেই সব বিষয় নিয়ে মূলত আলাপ আলোচনার এবং সেই আলাপ আলোচনার ফলশ্রুতিতে আজকে সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আসতে পারে। সেটি আসলে সংবাদ সম্মেলন যখন হবে তখন তো আমরা আরও বিস্তারিত এখান থেকে পাবো। তো এই মুহূর্তে আসলে অপেক্ষা, এবং আমরা হয়তো সব গণমাধ্যম কর্মীরা এই হোটেলের সামনে যেখানে ব্রিফিংটি হবে তার সামনে অবস্থান করছি। আমরা ভিতরে প্রবেশ করলে ব্রিফিংটি শুরু হলে হয়তো আরও বিস্তারিত এখান থেকে আপনাকে দিতে পারবো। তো কানিজ, এই ছিল এখন পর্যন্ত এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তারেক রহমানের যে সংবাদ সম্মেলন তার পূর্ববর্তী সবশেষ অবস্থা। শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং আজকের সংবাদ সম্মেলনের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক। সারা দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার 50 জনের বেশি আহত হয়েছেন। বাগেরহাট সদরে নির্বাচনী বিরোধের জেরে আলাদা সংঘর্ষ ও 25টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলা হয়েছে। গাজীপুরে সংঘর্ষ হয়েছে বিএনপির 2 গ্রুপের মধ্যে। দর্শক, সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। ভোটের পরদিন থেকে বাগেরহাট সদরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়েছে। নোয়াপাড়া, কুলিয়া, খানপুর, মান্দ্রা, বাদখালী এলাকার এসব সংঘর্ষে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে 25 জন। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরিদর্শন করেছি, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমরা আইনগত প্রক্রিয়া নিব এবং আমরা এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আমরা দ্রুত আইনের হাতে সঁপব। সুনামগঞ্জে হামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের উপর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে শহরের কাজীর পয়েন্টে কয়েকজন ইমনদোজাকে ব্যাপক মারধর করে। নেত্রকোনার পূর্বধলায় বিজয়ী জামায়াত প্রার্থীর সমর্থকেরা আনন্দ মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। গাজীপুরের টঙ্গীতে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার 27 নম্বর এলাকায় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ধর্মমণ্ডল ইউনিয়নে তফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই 2 গোষ্ঠীর লোকজন বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। নড়াইলে ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলায় উভয় গ্রুপে নারীসহ অন্তত 16 জন আহত হয়েছে। শুক্রবার রাতে সদরের তুলারামপুর গাবতলা বাজারে এই সংঘর্ষ হয়। হামলা করেছে আমাদের বিএনপির
ধানের শীষের এই অফিসে। তারপরে আছে আমরা আছে ঠেকাতে গেছি কিনা আমাকে সেলিম ইউনুসের নেতৃত্বে সেলিম, হাবিবুর, তারপর আছে টিপু, বাদল, নাজমুল, তারপর আরিফ, এরা আছে চাইনিজ করে, আরও অনেকেই আছে চাইনিজ করে আছে, খুব হয়েছে আমাদের। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হাসান আহমেদ, ৭১। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং আজ বিকেল 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে থাকছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি গুলশানের বাসা থেকে এই মুহূর্তে বের হবেন। আমরা সেখানকার তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যুক্ত হচ্ছি সহকর্মী মাহিলা ইসলামের সাথে। মাহিলা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান যাত্রা শুরু করবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের জন্য। কিরকম পরিস্থিতি দেখছেন সেখানে, নেতাকর্মীদের অবস্থান, এ বিষয়েও জানবো আপনার কাছ থেকে। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই যে এই তারেক রহমান গুলশান কার্যালয় থেকে বেরোবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিএসএফ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রোটোকল বাহিনী রয়েছে তারেক রহমানের, তারা কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়েছেন। তারেক রহমানের বের হওয়ার মুহূর্তে ঠিক এরকমই ভাবে তারা দাঁড়ান। এবং কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি কিন্তু এখানে ছিলেন। তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে এই কিছুক্ষণ আগেই বেরোয় গেলেন এবং মাত্রই তার নির্বাচন কমিটির যে মুখপাত্র মাহদি আমিন, তিনিও কিন্তু এখন গাড়িতে উঠছেন এবং তিনিও এখন রওনা দিচ্ছেন। আর 1-2 মিনিটের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে বেরোবেন, সেই প্রস্তুতি এখানে এখন করা হচ্ছে। এখান থেকে তিনি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন, সেখানে যেয়ে কিন্তু তিনি দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং এই সংবাদ সম্মেলনটি কিন্তু 12 তারিখে নির্বাচনী ভোট হওয়ার পরে এটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন। তো সেটির একটি গুরুত্ব আসলেই দলগতভাবে রয়েছে এবং এটি হয়তো আজকে তিনি তার বেশ কিছু কথা এবং নির্বাচনের বিষয়ে যে সার্বিক বিষয়টি আমরা জানতে চাচ্ছিলাম, সেই বিষয়টি আজকে তারেক রহমান সংবাদ সম্মেলনে সবার উদ্দেশ্যে হয়তো বলবেন। তো যেহেতু 17 তারিখের মধ্যে একটি সংসদ সদস্যদের সাথে শপথ পাঠ করানো হবে, সেই ক্ষেত্রে যে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে দলগতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেমন এখানে আমরা দেখেছি যে জুলাই সনদের যেই 31 দফা এবং সেই জুলাই সনদের চার্টার এবং তারেক রহমানের যেই নিজস্ব একটি সিদ্ধান্ত হাইকমান্ডার থেকে নেওয়া, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন শপথ গ্রহণ করার পর, তারপরে কিন্তু তিনি বিএনপি যে দলীয় প্রধান, সেই পদটিতে হয়তো সেভাবে আনুষ্ঠানিকভাবে হয়তো বা থাকবেন না। তো সেই বিষয়ে হয়তো কোনো কিছু তিনি বলবেন যে দলের পরিচালনা এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্র পরিচালনা তিনি কিভাবে করবেন, সেরকম হয়তো বা কিছু একটি ধারণা তিনি দেবেন। এবং বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু এবার বেশ কিছু তরুণ সাংগঠনিক নেতাদেরকেও দেখা যাবে যারা এই বিষয়টিতে থাকবে, নতুন মন্ত্রিসভায় থাকবে। যেমন 17 বছরের ত্যাগী যে নেতারা রয়েছে এবং তরুণ প্রজন্মের সাথে সমন্বয় করে যারা জুলাই আগস্টের সময় ছিলেন, তাদেরকে হয়তো অবশ্যই মাহিলা অগ্রজ এবং অনুজদের সমন্বয়ে এবার একটি সংসদ গঠন হতে যাচ্ছে। মাহিলা, একটু জানতে চাচ্ছিলাম যারা এবার সংসদ সদস্য হতে চলেছেন বিএনপির যারা রয়েছেন, তারা কেউ এসেছেন কিনা, তাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, সেখানে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন একটি সুষ্ঠু নির্বাচনের পরে, এই বিষয়ে একটু জানবো আপনার কাছে। হ্যাঁ লাবণী, যেমনটি বলছিলেন, আমরা কিন্তু এখানে বিএনপির মন্ত্রিসভার পদে যে রয়েছেন সালাউদ্দিন আহমদ, যিনি দলের একটি গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য। সেই সাথে কিন্তু বিএনপির এই যে ঐকমত্য কমিশন বলেন বা সাংবিধানিক যে সিদ্ধান্তগুলো বলেন, সবকিছুতে একটি ভালো গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সেই সালাউদ্দিন আহমদ। ছিলেন এখানে ঘণ্টাখানেক, কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন। তবে তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি সংবাদ মাধ্যমে আজকে কথা বলেননি। যেহেতু কিছুক্ষণ পরে তারেক রহমান নিজেই কথা বলবেন, সেজন্য হয়তো বা দলের নেতারা কথা বলতে চাচ্ছেন না। এবং এর আগে কিন্তু পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির 1 আসনের যেই বিজয়ী প্রার্থী, তিনি কিন্তু এখানে এসেছেন, তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এখানে ববি হাজ্জাজ এসেছিলেন, যিনি এবার বিএনপি থেকে জোট শরিক হয়ে নির্বাচন করেছেন এবং জয়ী হয়েছেন, তিনি এসেছেন। এখানে জয়নুল আবদিন এসেছেন, তিনিও কিন্তু জয়ী হয়েছেন, তিনিও তারেক রহমানকে এখানে শুভেচ্ছা জানাতে এসেছেন। মোট কথা বলতে গেলে বেশ কয়েকটি আসনের
বিজয়ী যে ধানের শীষের প্রার্থীরা যারা আগামী মন্ত্রিসভায় থাকবেন, নতুন মুখ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকবেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং এখান থেকে কিন্তু তারা একজন একজন করে বেরিয়ে যাচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে। তবে আমরা যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আজকের এই মুহূর্তে তারা কথা বলতে রাজি হননি। হয়তোবা বিএনপি চেয়ারম্যান কথা বলবেন একটু পরেই, সেই জন্যই হয়তোবা তারা কথা বলতে চাননি। লাবণী, এটি হচ্ছে তাদের মধ্যে। এবং আমি যদি একটুখানি বলে রাখি, এবারের মন্ত্রিসভায় যাদের নাম আসলে শোনা যাচ্ছে সেখানে কিন্তু দলের অনেক গুরুত্বপূর্ণ একজন নেতা যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে হয়তোবা দেখা যেতে পারে। আরো তথ্য জানবো আপনার কাছ থেকে, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩ জন। বিস্ফোরণে উড়ে গেছে বাড়ির দেয়াল ও চাল। ককটেল বানানোর সময় এই বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। একেএস রোকনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের মোহাম্মদ কালামের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে যায়, উড়ে যায় টিনের চাল। অনেক শব্দ, মানে আমাদের বাড়ি তো দূরে, তাও শব্দ আমাদের বাড়িতে টিন টাইপে উঠেছে। এই ধরনের কার্যকলাপ করবে এটা তো কেউ জানা ছিল না। ইট ঝরে পড়ে গেছে এবং টিনগুলো 50 ফিট উপরে এখনো গাছে ঝুলছে। নিহত 2 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। আহতরা হলেন সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান, মোহাম্মদ মিনহাজ এবং রানীহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মোহাম্মদ শুভ। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান। তিনি জানান, এর পেছনে কারা সেটা এখনো জানা যায়নি। তারা ঘটনার তদন্ত করছেন। আমরা আশা করছি যে এটার তদন্ত হওয়া সাপেক্ষে দ্রুতই আমরা এটা উদ্ধার করে ফেলতে পারবো এবং আমাদের সবার প্রচেষ্টা রয়েছে যে এরকম ঘটনা যেন না ঘটে, এই জন্য আমরা ব্যাপকভাবে আরো অভিযান চালাবো। এদিকে সংসদীয় আসনে সদ্য পরাজিত বিএনপির প্রার্থী হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যকে দায়ী করেন। যারা ধানের শীষের বিপক্ষে কাজ করেছে তাদেরকে আক্রমণ করার জন্য, তাদের বাড়িঘরকে আক্রমণ করার জন্য তারা এই প্রস্তুতি নিচ্ছিল প্রতিহিংসামূলক হিসাবে, অন্য কিচ্ছু না। নিরাপত্তা শঙ্কায় চর বাগডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। পিন্টু হাজং, ৭১। প্রতি বছরের মতো এবারও সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সহকর্মীদের ছবি ও তথ্যে প্রতিবেদন। চট্টগ্রামে নাচ, গান, আবৃত্তি আর রঙিন সাজে চলছে বসন্ত বরণের আয়োজন। নগরীর পাহাড়তলির আমবাগান শহীদ ওসমানী আকরাম পার্কে উদযাপন হয় বসন্ত উৎসব। বসন্ত ঋতু হিসেবে আমার খুবই প্রিয় ঋতু। অনেক নানা ধরনের ফুল দেখা যায়, চারিদিকে রঙের সমাবেশ, আর তাছাড়া কোকিলের কুহু কুহু তো আছেই। এক কথা অসাধারণ। আমার আজকে অনেক ভালো লাগছে। আসলে বসন্ত উৎসবে তো সবারই ভালো লাগে। আমরা সবাই যেন এই বসন্তে, এই ভালোবাসার দিনে ভালোবাসায় থাকি, বসন্তে থাকি। ঋতুরাজ বসন্ত উপলক্ষে রক্তিম আভায় মুগ্ধতা ছড়াচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের জয়নাল আবেদিন শিমুল বাগান। সেখানকার গাছে নতুন গজানো সবুজ পাতার ফাঁকে লাল টুকটুকে শিমুল ফুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ঘুরতেছি, দেখতেছি, অনেক আনন্দ হইতেছে। পয়লা ফাল্গুন এর জন্য আমরা ঘুরতে আসছি আর কি। ভালোই লাগতেছে, একটা মনোরম দৃশ্য। আরো ফুল ফুটবে, এখনো অনেক ফুল ফুটেছে, সবাই আসলে ভালোই লাগবে আর কি। নেত্রকোনায় পহেলা ফাল্গুন উপলক্ষে 29তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের কিশোরী, নারী, যুবক, যুবতী, এদের যে আনাগোনাটা, বসন্ত তো আসলে এদেরই। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আমরা প্রতি বছর এই আজকের দিনটার জন্য সবাই, নেত্রকোনার সবাই আমরা অপেক্ষা করি। আমাদের এখানে নানান ভাবে আমরা রঙিন করে এই দিনগুলোকে সাজাই। অনুষ্ঠানে ছিল শিশুদের মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা ও গল্প পাঠের আসর। একই সঙ্গে ছিল আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন। প্রকৃতি যেমন নতুন ভাবে সেজেছে, একইভাবে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের ছোট্ট সোনামণিরা সহ যারা উপস্থিত সুধীবৃন্দ আছেন, সবাইকে হলুদ পোশাকে খুবই সুন্দর লাগছে।
এবং সুন্দর একটি সকাল। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসছেন পর্যটকরা। এরই মধ্যে কেউ কেউ ফিরেও গেছেন। চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, ঘোরায় উঠে আমার আরো বেশি ভালো লাগছে। একদিন পরে আসলাম তো ময়লা আবর্জনা দেখলাম না, আর অনেক আনন্দ পাচ্ছি। পর্যটন ব্যবসায়ীরা জানান নির্বাচনের প্রভাবে এবার পর্যটক অতটা হয়নি। শাকিলা সিথি, ৭১। বসন্তে শিমুলের রক্তিম সাজে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। জাদুকাটা নদীর পাড়ে গড়ে ওঠা বাগানে হাজার হাজার গাছে সবুজ পাতার ফাঁকে লাল টুকটুকে শিমুল ফুলে মুগ্ধ হচ্ছে মানুষ। তবে পথের ভোগান্তিতে সেই মুগ্ধতায় পড়ছে বিরক্তির ছাপ। বাগানের তত্ত্বাবধায়কও বললেন, পথের সংস্কার হলে পর্যটক আরও বাড়বে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বসন্ত এসে গেছে সুনামগঞ্জের তাহিরপুরের মানিগাঁওয়ের শিমুল বাগানে। জাদুকাটা নদীর পাড়ে বাগানে সারি সারি গাছে ফুটেছে রক্ত শিমুল। প্রকৃতি হয়ে উঠেছে রঙিন। জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী তাহিরপুরে গড়ে উঠেছে শিমুল বাগান। বাগানের ৩,০০০ শিমুল গাছের মধ্যে এখন পর্যন্ত ২,৭০০ শিমুল গাছে ফুল ফুটেছে। আসার পথে অনেক কষ্ট হয়েছে, এখন আসার পরে মোটামুটি অনেকটা ভালো লাগতেছে। সামনের দিকে আরো ফুল ফুটবে, এখনো অনেক ফুল ফুটেছে, সবাই আসলে ভালোই লাগবে আর কি। পয়লা ফাল্গুন এর জন্য আমরা ঘুরতে আসছি আর কি, ভালোই লাগতেছে, একটা মনোরম দৃশ্য। দর্শনার্থীরা জানান সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পর্যটক আরও বাড়বে। রাস্তাঘাট মোটামুটি ভালো, তবে এদিক দিয়ে নৌকা পারাপারটা একটু কষ্টকর আর কি। এখানে নৌকাটা যদি একটু মানে একটা দুইটা বা ৫-৬টা হইতো একটু ভালো হইতো। বাগানের তত্ত্বাবধায়কও জানালেন যোগাযোগ ব্যবস্থা ভালো না, তাই পর্যটক আসায় নানা বিড়ম্বনা রয়েছে। ব্রিজ হয় নাই, রাস্তার অবস্থা খুব খারাপ। যদি সরাসরি রাস্তা হতো আর ব্রিজটা কমপ্লিট হতো, যে পর্যটকের ইয়াটা আরো বেশি হতো। ২০০২ সালে তাহিরপুরের বাদাঘাট এলাকায় সোহালা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় ২,৪০০ শতক জমিতে প্রায় ৩,০০০ শিমুল গাছ রোপণ করেন। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।